হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 2025 সালের WBSSC সেকেন্ড SLSTর ইংরাজির ক্লাস 11-12 পরীক্ষায় বসবেন, তাদেরকে আজকে আমি পড়াবো জর্জ হারবার্টের বিখ্যাত কবিতা ভার্চু। এই কবিতাটি খুবই ছোট, মাত্র 16 লাইনের কবিতা, 4টে মাত্র কোয়ার্ট্রেন বা স্ট্যাঞ্জা রয়েছে। অন্যান্য যে সমস্ত কবিতা আপনাদের সিলেবাসে আছে তার তুলনায় অনেকটাই সোজা, যদিও ভেতরে অনেক অন্তর্নিহিত অর্থ আছে যেগুলোকে আমাদেরকে ঠিকমতো বুঝতে হয়, জানতে হয়, কিন্তু কবিতাটি তুলনামূলকভাবে সোজা। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছরই এসএসসিতে সেট হয়। একটুখানি যদি আপনারা সিলেবাসটা আপনাদের খেয়াল করে দেখেন, দেখবেন আপনাদের সিলেবাসের মধ্যে কোনো রিলিজিয়াস বা ডাইডাকটিক পোয়েম নেই, কিন্তু এই রিলিজিয়াস পোয়েট্রি বা ডাইডাকটিক পোয়েট্রি বা ক্রিশ্চিয়ান থিমের উপরে পোয়েট্রি, তার উপরে একটা প্রশ্ন, মানে এটা সম্পূর্ণ একটা অন্য ধরনের থিম, তার উপরে একটা প্রশ্ন সেট করা হয়। সেই জন্য কবিতাটা ছোট হলেও ঠিক ততটা সহজ না, মানে খুবই সহজ মনে হয়, ভেতরে বেশ কিছু অন্তর্নিহিত অর্থ আছে। বিশেষ করে এই কবিতাটা একটা স্পেশাল একটা বিশেষ ধরনের ক্ষেত্রের অন্তর্গত কবিতা, মেটাফিজিক্যাল যদিও এই কবিতাটি একটা মেটাফিজিক্যাল এর অন্তর্গত, এবং মেটাফিজিক্যাল তার একটা স্বতন্ত্র ভিডিওর দাবি রাখে, কারণ মেটাফিজিক্স এমন একটা ব্যাপার, সেটা কি, সেই কবিতার কি ধরন, কি থাকে তাতে, এগুলো দস্তুর মতো একটা গোটা ক্লাস সেখানেই লেগে যায়। কিন্তু আমি ভার্চুকে সেই জটিল জায়গায় নিয়ে যাব না, আমি মেটাফিজিক্স সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে এটাকে মেনলি যেটা এর বিশেষ বৈশিষ্ট্য ক্রিশ্চিয়ান বা ডাইডাকটিক থিম, সেটাকে নিয়েই আলোচনা করব। কারণ মেটাফিজিক্যাল পোয়েট্রির অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা দ্য গুড মরো আপনাদের আছে। যখন দ্য গুড মরো পড়াবো তখন মেটাফিজিক্স নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করতে হবে, কবিতাটার স্বার্থেই করতে হবে, ঠিক আছে? চলুন আজকে দ্য ভার্চু কবিতাটা খুব ছোটোর মধ্যে জেনে নিই, যেটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে, এবং যে ধরনের প্রশ্নগুলো আসবে সেগুলো একটু আলোচনা করে নিই, এবং কবি জর্জ হারবার্ট তার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। ওকে, জর্জ হারবার্ট তিনি একজন মেটাফিজিক্যাল পোয়েট। মানে জর্জ হারবার্ট সম্পর্কে যাই বলি না বলি, এটা প্রথমেই বলে নিতে হবে তিনি একজন মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল পোয়েট্রি এটা 17th সেঞ্চুরির একটা বিশেষ পোয়েটিক্যাল একটা বিশেষ কবিতার একটা ধরন, যারা উল্লেখযোগ্য কবি সেই সময়কার বা মেটাফিজিক্যাল তারা হলেন জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, তারপরে জর্জ হারবার্ট, হেনরি ভ, এরা সব ওই মেটাফিজিক্যাল সব বিখ্যাত কবি। ফিজিক্যাল বা মেটাফিজিক এই কথাটা আমরা প্রথম পাচ্ছি জন ড্রাইডেনের লেখাতে। তিনি বলছেন দিস পোয়েটস অ্যাফেক্টস দ্য মেটাফিজিক্স, এই কবিরা মেটাফিজিক্সকে অ্যাফেক্ট করে, তাদের কবিতা মেটাফিজিক্সকে অ্যাফেক্ট করে বা মেটাফিজিক্সের উপর প্রভাব বিস্তার করে। দেন হোয়াট ইজ মেটাফিজিক্স আর হোয়াট ইজ মেটাফিজিক্যাল, মানে এই কবিতাটা বোঝার আগে এটা কিন্তু একটু ঘেঁটে জেনে নেওয়া দরকার। হোয়াট ইজ মেটাফিজিক্যাল? Meta means beyond and physics means body. Metaphysics means beyond body, মানে beyond physical, that is metaphysical. এটা খুব সোজা সরল একটা ডেফিনেশন আপনাদেরকে দিচ্ছি, যে which is beyond our body, that is called metaphysics. মানে শরীর ছাপিয়ে যখন আমি কোনো উচ্চ স্তরেতে চলে যাব বা উচ্চ স্তরে বিচরণ করব, শরীরটা হচ্ছে পার্থিব, নশ্বর, ট্রানজিটরি, এটা ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু এটা ছাপিয়ে যখন আমি একটা উন্নততর জগতে প্রবেশ করব, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করব, একটা ইটার্নাল ওয়ার্ল্ডে প্রবেশ করব, সেই যে ওয়ার্ল্ডে প্রবেশ, এই যে পথ, সেটাই হচ্ছে মেটাফিজিক্স। যখন আমি আমার এই আর্থলি বডি ছাপিয়ে আমি একটা অন্য জগৎ, বডিকে ছাপিয়ে অন্য জগৎ মানে হচ্ছে আমি যখন একটা মানসিক জগৎ, একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতে পৌঁছে যাব, আমার মন যখন শরীর ছাপিয়ে আমার ব্রেনকে অ্যাফেক্ট করবে, আমার স্পিরিচুয়ালিটিকে অ্যাফেক্ট করবে, আমার অন্তরের আমিকে সেই যখন তার উপরে প্রভাব বিস্তার করবে, দ্যাট ইজ কল্ড মেটাফিজিক্স। মেটাফিজিক্সকে অ্যাচিভ কী করে করা হয়? এই মেটাফিজিক্সকে অ্যাচিভ করা হয় থ্রু এডুকেশন, থ্রু ইমাজিনেশন। এটা ডক্টর স্যামুয়েল জনসন তিনি খুব সুন্দরভাবে বলছেন যে বিভিন্ন ডিসজয়েন্টেড
যে এলিমেন্টস থাকে তাদের মধ্যে কনক্রিটাইজেশন করার মাধ্যমে আমরা মেটাফিজিক্সকে অ্যাফেক্ট করতে পারি। মানে বিভিন্ন চিন্তা চেতনা যেগুলো বিচ্ছিন্নভাবে চতুর্দিকে স্ক্যাটার্ড হয়ে থাকে, ছড়িয়ে থাকে, তাদেরকে যখন একসঙ্গে অ্যাসিমিলেট করে আমরা যখন কোনো উচ্চ স্তরে, যাকে বলি আমরা উচ্চ মার্গে যখন বিচরণ করার অভ্যাস গড়ে তুলি, তখন আমরা মেটাফিজিক্সকে অ্যাচিভ করি। তার মানে এই কবিরা তাদের হায়ার ইন্টেলেক্ট, ভালো করে খেয়াল রাখবেন, হায়ার ইন্টেলেক্ট, দে আর নট নর্মাল পোয়েটস, দে আর নট নর্মাল মেন, দে আর ফার সুপিরিয়ার দ্যান দ্য অ্যাভারেজ। তারা এই অ্যাভারেজের থেকে অনেক সুপিরিয়ার, কারণ তাদের চিন্তা চেতনা ভাবনা সেগুলো সাধারণ মানুষ বা সাধারণ এই পার্থিব জগৎ ছাপিয়ে অনেক উঁচু স্তরেতে বিচরণ করে। সো দিস পোয়েটস আর ইন্টেলেকচুয়াল পিপল, দে অ্যাফেক্টস দ্য রেশন, তারা ব্রেন বা বিচার বুদ্ধি তার উপরে প্রভাব বিস্তার করে। দিজ আর ইন্টেলেকচুয়াল পিপল অ্যান্ড দে নো হোয়াট দে আর ডুইং, তারা জানে যে তারা কী করছে। তারা কী করছে? তারা একটা উন্নত চিন্তা, উন্নত চেতনা আমাদের মধ্যে জাগ্রত করার চেষ্টা করছে। এবং এই উন্নত চিন্তা চেতনার মধ্যে একটা ভাইটাল পার্ট প্লে করে, সেটা হচ্ছে থিম অফ ডাইডাক্টিসিস। মানে যখন আপনি খুব পিওর স্পিরিচুয়াল বিইংয়ে পরিণত হন, যখন আপনার আত্মা পরিশুদ্ধ হয়, তখনই একমাত্র আপনি মেটাফিজিক লেভেলে, মানে বিয়ন্ড ফিজিক লেভেলে, বিয়ন্ড ফিজিক মানে কি? শরীর ছাপিয়ে যাওয়া। শরীর ছাপিয়ে যেতে গেলে আপনার এই পার্থিব শরীরের বিভিন্ন দোষ ত্রুটিকে এই পৃথিবীতেই রাখতে হবে। এই একই থিম, সেটা এই ডাইডাক্টিক পোয়েট্রি বা ধর্মীয় কবিতাগুলো বলে। ডাইডাক্টিক পোয়েট্রি বা রিলিজিয়াস পোয়েট্রি বা যেগুলো ধর্মীয় কবিতা, সেগুলো বলে আমাদের যে সমস্ত আমাদের খারাপ অভ্যাস রয়েছে সেইগুলোকে যখন আমরা এই নশ্বর পৃথিবীতেই রেখে একটা উন্নত মন, একটা আত্মা, মানে পরিশুদ্ধ আত্মাতে পরিণত হব, তখনই আমরা একমাত্র ভগবানকে অ্যাচিভ করতে পারবো। অ্যান্ড মেটাফিজিক ইজ দ্যাট গড। মেটাফিজিক ব্যাপারটাই হচ্ছে সেই ভগবানকে অ্যাটেন করা। টু অ্যাচিভ দ্যাট গড ইজ মেটাফিজিক্যাল। যখন আপনি আপনার এই নশ্বর পৃথিবীর সমস্ত দোষ ত্রুটিকে এই পৃথিবীতেই রেখে একটা হায়ারার্কির দিকে যাত্রা করবেন, একটা উন্নত মন, একটা শুদ্ধ আত্মা, যাকে আমরা বলছি ভগবান, তার দিকে আপনি যখন যাত্রা শুরু করবেন, তখনই আপনি মেটাফিজিক্যাল লেভেলে পৌঁছে যাবেন। এবং এই একই কথাই এই সমস্ত ডাইডাক্টিক পোয়েটস, রিলিজিয়াস পোয়েটস এবং তাদের এই ডাইডাক্টিক এবং রিলিজিয়াস পোয়েট্রি এই একই কথা বলে যে যাবতীয় পার্থিব দোষ ত্রুটি, আমাদের বিভিন্ন রকম চারিত্রিক দোষ, সেগুলোকে এই পৃথিবীতে রেখেই একটা উন্নত পৃথিবীর দিকে যাত্রা করো। সেটাই রিলিজিয়াস পোয়েট্রি বা ডাইডাক্টিক পোয়েট্রির বেসিক কনসেপ্ট। মেটাফিজিক্যাল সেটা আমরা পরে আসবো, আরও ইন ডিটেলসে আমরা আলোচনা করব। জন ডান যেমন মেটাফিজিক্যালের যে লাভ এরিয়া, মানে ভালোবাসা এবং খুব ইন্টেলেক্টের ব্যাপারে যেখানে জন ডানের সমকক্ষ কেউ নেই, তেমনি মেটাফিজিক্যালের মধ্যে যেখানে ধর্মীয় ব্যাপারটা রয়েছে, ডাইডাক্টিসিজম রয়েছে, সেখানে জর্জ হারবার্টের আগে পরেও কেউ নেই। এটা কিন্তু খেয়াল রাখার, এবং এই জন্যই জর্জ হারবার্টের ভার্চুটা ভেরি ইম্পর্টেন্ট। মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু কোয়ালিটিস বলে নিই, তারা আমাদের কবিতাটা পড়াতে সুবিধা হবে। অ্যাব্রাপ্ট ওপেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে একটা আচমকা শুরু থাকতেই হবে। ক্যাপচার দ্য রিডার্স অ্যাটেনশন, মেটাফিজিক্যাল পোয়েটস ইউজ অ্যাব্রাপ্ট ওপেনিং, নাম্বার 1। নাম্বার 2, মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ বেসিক্যালি অ্যান আর্গুমেন্ট। মেটাফিজিক্যাল পোয়েট্রি কোনো একটা জিনিসকে আর্গু করে, এবং মাঝে মাঝে সেই আর্গু খুব ভিমেন্ট আকার, মানে খুব তীব্রভাবে, মানে সেই ঝগড়ার পর্যায়ে পড়ে যাওয়ার মতো আর্গুমেন্ট মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে লক্ষ্য করা যায়, কারণ এটা বেসিক্যালি একটা আর্গুমেন্ট, এটা মনে রাখার। এবং মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে যেটা আর একটা অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে যে দিস পিপল আর ভেরি লার্নেড পিপল। তারা বিভিন্ন রকম সাহিত্য, বিজ্ঞান, তারপরে জ্যোতির্বিজ্ঞান, মানে তারা হাইলি এডুকেটেড, তারা সমস্ত ক্ষেত্রেই তাদের দক্ষতা দেখিয়েছেন। এবং তাদের যে সমস্ত কবিতা, তার মধ্যে মানে তাদের থিম এইরকম, মানে এত ভ্যারাইটিস, থিমের মধ্যে এত প্রাচুর্য,
অন্য কোনো ধরনের কবিতায় লক্ষ্য করে যায় না। যাই হোক, মেটাফিজিক্যাল পোয়েট্রির আর একটা বৈশিষ্ট্য বলে আমরা সোজাসুজি কবিতায় ঢুকবো, কারণ এই কবিতাটার জন্য আমাদের আর অন্য কিছু আপাতত জানার দরকার নেই। সেই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ কনসিট। হোয়াট ইজ আ কনসিট? কনসিট কি? কনসিট হচ্ছে ফার ফেচেড মেটাফোর ইজ আ কনসিট। খুব সংক্ষেপে আপনাদেরকে বললাম, কনসিট নিয়েও অনেকটা বলতে হয়। কনসিট হচ্ছে ফার ফেচেড মেটাফোর, এমন তুলনা, সেটা এমন মেটাফোর, মেটাফোর একটা ধরনের তুলনা, সিমিলি আর মেটাফোর, যেটা অবস্কিওর সিমিলি, দ্যাট ইজ কল মেটাফোর। সিমিলি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আর মেটাফোর একটুখানি ঘোরানো, অবস্কিওর সিমিলি। কনসিট হচ্ছে এই মেটাফোরেরও একদম, যেটা একদম সর্বোচ্চ, মানে ফার ফেচেড মেটাফোর, যে মেটাফোরটার সঙ্গে আপনার কোনো কল্পনাই করতে পারবেন না, সেই মেটাফোরকে বলা হয় কনসিট। ওকে, মানে এই মেটাফিজিক্যাল পোয়েটসদের যখন কম্প্যারিজন আপনি দেখবেন, মানুষের জীবনের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, দেখা যাচ্ছে যে জ্যামিতির কোনো সূত্রের কম্পেয়ার করা হচ্ছে, মানব জীবনের কোনো একটা পার্টিকুলার জিনিসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে মেটালার্জির, মানে ওই ধাতুবিদ্যার, এই সমস্ত অদ্ভুত ফারফেচেড কম্প্যারিজন আপনারা এই মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে পাবেন। এবং এই মেটাফিজিক্যাল কনসিটের ব্যবহারই মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে অন্যদের থেকে অনেক আলাদা করে দিয়েছে, কারণ তাদের ইমাজিনেশন, তাদের কল্পনা, তাদের এডুকেশন এই সমস্ত কনসিটের মাধ্যমেই প্রকাশ পায়। ওকে, যাই হোক, এটা গেল মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে একটু আইডিয়া। এটা না আইডিয়া থাকলে কবিতাটা মানে পড়ানো অসুবিধা। ভার্চু বাই জর্জ হারবার্ট। চলুন আগে জর্জ হারবার্ট সম্পর্কে কয়েকটা পয়েন্টস জেনে নিই, যেগুলো আমাদের একটু জানতে হয়। জর্জ হারবার্ট, ইনি 1593 খ্রিস্টাব্দে জন্মেছেন এবং 1633 খ্রিস্টাব্দে মারা যান। তিনি যে জন্য বিখ্যাত, তিনি প্রথম জীবনে স্থির করেছিলেন তিনি একজন নেতা হবেন। মানুষের জীবনে এটাকেই বলে পরিবর্তন, নেতা হবেন, এবং তিনি পার্লামেন্টের মেম্বারও ছিলেন। কিন্তু সেই জীবনকে ত্যাগ করে তিনি প্রিস্ট বা ধর্মপ্রচারকের ভূমিকায় অবতীর্ণ হন, এবং পরবর্তী জীবনে আমরা দেখছি সেটাই তার পরিচয় হয়ে যাচ্ছে। সো জর্জ হারবার্ট ইজ আ ক্রিশ্চিয়ান প্রিস্ট অ্যান্ড পোয়েট। মানে আমরা হারবার্টকে বলি পোয়েট প্রিস্ট, ধর্মীয় কবি। ওকে, তা হারবার্ট ক্রিশ্চিয়ান প্রিস্ট অ্যান্ড পোয়েট, কিন্তু হারবার্ট এই ক্রিশ্চিয়ান প্রিস্ট এবং পোয়েট হওয়ার আগে তিনি কি ছিলেন? এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন, এবং তিনি ইংল্যান্ডের সর্বোচ্চ পদে বসারই তিনি স্বপ্ন দেখতেন। কিন্তু একটা সার্টেন টাইমে তিনি অনুভব করেন, এবং সেই অনুভবটাই ইনফ্যাক্ট এই কবিতা। সার্টেন টাইমে তিনি অনুভব করেন যে দেয়ার ইজ সামথিং বিয়ন্ড দিস অর্ডিনারি ওয়ার্ল্ড। এই সাদামাটা জীবনের বাইরে একটা অন্য জগৎ, অন্য জীবন, একটা বিশাল কিছু মানব জীবনের জন্য অপেক্ষা করছে, অ্যান্ড উই মাস্ট ট্রাই টু অ্যাচিভ দ্যাট থিং। এই সমস্ত ট্রানজিটরি ওয়ার্ল্ডের এই সমস্ত সাদামাটা জিনিস একটা মানুষের জীবনে কাম্য হতে পারে না। আওয়ার লাইফ ইজ ফর সামথিং বেটার, আমাদেরকেও কোনো একটা বেটারমেন্টের দিকে এগিয়ে যেতে হবে। যাই হোক, আমরা দেখছি এই মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়ার পরেও তিনি সেই সমস্ত ছেড়ে তিনি ধর্মপ্রচারকের ভূমিকায় অবতীর্ণ হন, এবং তিনি খুব ভালো কবিতা লিখতেন, সেটা তো বলাই হলো। যাই হোক, হারবার্ট একজন মেটাফিজিক্যাল পোয়েট। হারবার্ট হচ্ছেন ক্রিশ্চান পোয়েট। তিনি মানে তার পরিচয় ক্রিশ্চান পোয়েট রূপেও তিনি তার কবিতার মাধ্যমে খ্রিস্ট ধর্মের বিভিন্ন জটিল তত্ত্বকেও তুলে ধরতেন। ওকে, হারবার্টের আরেকটা পরিচয়, তিনি ডিভোশনাল বা ডাইডাকটিক পোয়েট অথবা রিলিজিয়াস পোয়েট। মানে ক্রিশ্চিয়ান পোয়েট সেটা তো ওই ধর্মের মধ্যেই রয়েছে, কিন্তু ক্রিশ্চিয়ান পোয়েট একটু আলাদা, সেখানে ক্রিশ্চিয়ানিটির বিভিন্ন থিমকে প্রেজেন্ট করা হয়। যাই হোক, তিনি ডিভোশনাল পোয়েট, রিলিজিয়াস পোয়েট এবং ডাইডাকটিক পোয়েট। মানে যেটাই রিলিজিয়াস, সেটাই ডাইডাকটিক, সেটাই ডিভোশনাল। মানে তার কবিতার মধ্যে আমরা ধর্মীয় বিভিন্ন চিন্তা চেতনা তার নিদর্শন পাই। হারবার্টের কবিতাগুলোর মধ্যে বেসিক কি বৈশিষ্ট্য রয়েছে? হিজ ভার্স ইজ কোয়াইট অ্যান্ড কন্টেম্পলেটিভ, yet in his diction, his rhythm and his frequent conceits he was metaphysical. হারবার্টকে মেটাফিজিক্যাল কেন বলছি? তিনি তো ক্রিশ্চিয়ান পোয়েট, তিনি তো ডাইডাকটিক পোয়েট। সবই ঠিক আছে, হারবার্টের কবিতাগুলো পড়লে একটা শান্তি, একটা সমাহিত ভাব অনুভব করা যায়, কিন্তু তার যে কনসিটের ব্যবহার, তার যে রিদম, তার যে সাবজেক্ট ম্যাটার,
এই প্রত্যেকটাই সাবজেক্ট ম্যাটারের মধ্যে ক্রিশ্চিয়ানিটি ছোঁয়া থাকলেও সেটার যে প্রেজেন্টেশন এবং কনসিটের যে অদ্ভুত ব্যবহার সেটাই হারবার্টকে একজন অগ্রণী মেটাফিজিক্যাল পোয়েটের স্থান দিয়েছে। ওকে, নেক্সট যেটা মনে রাখা সেটা হচ্ছে হারবার্ট 160টি ধর্মীয় কবিতা, বেশি বড় না, ছোট ছোট ধর্মীয় কবিতা তিনি লিখেছেন 160। এবং হারবার্ট যে 160টি কবিতা ধর্মীয় কবিতা লিখেছেন সেই কবিতা তার মৃত্যুর পরে তার বন্ধু নিকোলাস ফ্যারারে তিনি প্রকাশ করেন এবং সেটা প্রকাশিত হয় 1633 খ্রিস্টাব্দে। এবং পুরো যে সিরিজটা তার নাম ছিল দ্য টেম্পল সেক্রেট পোয়েমস অ্যান্ড প্রাইভেট ইজাকুলেশন। এটা হচ্ছে সেই কবিতা সংকলনের নাম এবং সেই কবিতা সংকলনেরই একটি কবিতা হচ্ছে ভার্চু। অর্থাৎ ভার্চু প্রথম প্রকাশিত হয় 1633 সালে, যে বছরে হারবার্ট মারা যান, এবং তার মৃত্যুর পরেই এই কবিতার গুচ্ছ এবং এই কবিতাটি প্রকাশিত হয়। ওকে, ভার্চু কবিতার মধ্যে মানে হারবার্ট সম্পর্কে যা ইনফরমেশান এখানেই হয়ে গেল। ভার্চু সম্পর্কে কি জানার? ভার্চু একটা মেটাফিজিক্যাল পোয়েম, এটা ক্রিশ্চান পোয়েম, এটা ডাইডাক্টিক পোয়েম, তিনটে ধরনই এই ভার্চুর মধ্যে আমরা পাবো। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা কবিতার মধ্যে তিনটে ধরন, ক্রিশ্চিয়ান পোয়েট্রি, ডাইডাক্টিক পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট্রি, মানে এই স্টাইলগুলো সবই কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে। কাজে এই ছোটো কবিতা হলেও অতটাও হালকাভাবে নেওয়ার নয়। এখানে 4টে কোয়াট্রেন্স রয়েছে, 4টে 4 লাইন কোয়াট্রেন মানে 4, 4টে 4 লাইনের স্ট্যাঞ্জা রয়েছে, মোট 16 লাইনের একটি কবিতা। এই কবিতার যেটি রাইম স্কিম সেটা হচ্ছে এবি এবি, খুব বেসিক রাইম স্কিম এবি এবি। এই কবিতার যেটা মেট্রিক্যাল প্যাটার্ন সেটা একটুখানি মনে রাখার। দ্য পোয়েম ইজ ইন আয়াম্বিক টেট্রামিটার, এই কবিতাটি আয়াম্বিক টেট্রামিটারে লেখা। দ্য লাস্ট লাইন অফ ইচ স্ট্যাঞ্জা ইজ ইন আয়াম্বিক ডাইমিটার, কিন্তু প্রত্যেকটি স্ট্যাঞ্জার যে শেষের লাইন সেটা আয়াম্বিক ডাইমিটারে লেখা। এই কবিতাতে ইউজ অফ মেটাফিজিক্যাল কনসিস্ট, প্রচুর মেটাফিজিক্যাল কনসিস্ট আছে। ব্লেন্ডিং অফ থট অ্যান্ড ফিলিং, চিন্তা এবং চেতনা, চেতনা মানে আধ্যাত্মিক চেতনা এবং উন্নত চিন্তা, তার একটা মিশ্রণ রয়েছে, যেটা মেটাফিজিক্যাল কবিদের সব থেকে বড় বৈশিষ্ট্য। এই কবিতার মধ্যে আমরা দেখব ব্লেন্ডিং অফ থট অ্যান্ড ফিলিং। ওকে, এই কবিতাটার থিম কি? এই কবিতাটার থিম একটা লাইনেই বলি, দ্য পারমানেন্স অফ এ ভার্চুয়াস সোল ইন এ ট্রানজিটরি ওয়ার্ল্ড। আমাদের এই মরণশীল পৃথিবীতে একটা আত্মা, যে আত্মাটি পবিত্র, ভার্চুয়াস, সেই পবিত্র আত্মা চিরস্থায়ী হয়। দ্য পারমানেন্স অফ এ ভার্চুয়াস সোল ইন আ ট্রানজিটরি ওয়ার্ল্ড। আমাদের এই পৃথিবী যে ক্ষণস্থায়ী, যেখানে সব জিনিসেরই একটা সময় ধ্বংস অনিবার্য, সেখানে একমাত্র টিকে থাকে একটা পবিত্র আত্মা বা ভার্চুয়াস সোল। এটা হচ্ছে এই কবিতাটির বেসিক কনসেপ্ট। যে থিমটা বুঝতেই পারছেন, এটা একটা ডাইডাক্টিক থিম বা একটা ধর্মীয় চিন্তার এটা বহিঃপ্রকাশ, অথবা এটাকে ক্রিশ্চান থিমও বলা যায়, কারণ ক্রিশ্চিয়ানিটির মধ্যেও এই পারমানেন্স অফ ভার্চুয়াস সোল সেই কথাটা বলা আছে। ওকে, তাই এইটা হলো জর্জ হারবার্ট এবং ভার্চু সম্পর্কে বেসিক আইডিয়া। এতটা জানলেই হয়ে যাবে। এবার কবিতাটা আসি, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একটা প্রশ্ন আসে। মেন থিম অফ জর্জ হারবার্টস পোয়েম ভার্চু ইজ দ্য পারমানেন্স অফ এ ভার্চুয়াস সোল ইন দিস মর্টাল অর ট্রানজিটরি ওয়ার্ল্ড। ভার্চু কবিতার মূল বিষয়বস্তু হলো যে ভার্চুয়াস সোল বা পবিত্র আত্মাই একমাত্র এই নশ্বর পৃথিবীতে টিকে থাকে, বাকি সমস্ত কিছুই বিলীন হয়ে যায়। হোয়াট ইজ ভার্চু? ভার্চুটা কি? ভার্চু ইজ আ স্টেট অফ বিইং। ভার্চু হচ্ছে আমাদের যে বেঁচে থাকার একটা অবস্থা, এ স্টেট অফ বিইং। একমাত্র একটি পবিত্র আত্মা, যে আত্মা সমস্ত রকম দোষ থেকে মুক্ত, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার, এই সমস্ত থেকে মুক্ত যে আত্মা ভগবানের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করেছে, একজন সমর্পিত প্রাণ আত্মা, পবিত্র আত্মা, সেই ভগবানের স্বর্গরাজ্যে প্রবেশের অনুমতি পায়, সেই ভগবানের আশীর্বাদ পুষ্ট হয় এবং সে আত্মায় চিরস্থায়িত্ব বা পারমানেন্সিকে অর্জন করে। সেটাকেই কবি জর্জ হারবার্ট তার ভার্চু কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। শুরু করি ভার্চু। সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই, দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট, ফর দাউ মাস্ট ডাই। সুইট ডে, মিষ্টি দিন বা সুন্দর দিন। সো কুল, সো কাম, সো ব্রাইট, কি শান্ত, কি সমাহিত, কি উজ্জ্বল। দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, এটা যেন আর্থ বা পৃথিবী এবং স্কাই বা আকাশের একটা বিবাহ, এবং এই পৃথিবী এবং আকাশকে মিলিয়ে বা পৃথিবী আকাশের মেলবন্ধনে বা পৃথিবী আকাশের বিবাহ সম্পন্ন হলেই
তাদের সন্তান সুইট ডে বা সুন্দর দিন। পৃথিবী আকাশ যখন বিবাহ করে, যখন তাদের বিবাহ হয়, সেই বিবাহের যে সন্তান সেটাই হচ্ছে সুইট ডে বা সুন্দর দিন। দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট ফর দাউ মাস্ট ডাই। কিন্তু এত সুন্দর দিন তাকেও মরে যেতে হয়। এবং কিভাবে সেই দিনের মরে যাওয়া, মানে দিন তো একসময় সূর্যের আলোতে উজ্জ্বল দিন, একসময় সূর্য যখনই অস্ত যায় সেই দিনেরও পরিসমাপ্তি ঘটে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট, তার কারণ শিশির, ডিউটা কি? ডিউ ড্রপস, সেটা যেন একটা মানুষের চোখ থেকে জল পড়ছে, সেরকম এই ডিউ বা শিশির সে আকাশের চোখ থেকে শিশিরটা ঝরে পড়ছে, মানে আকাশের চোখ থেকে জল পড়ছে এবং আকাশ যেন কেঁদে বুঝিয়ে দিচ্ছে যে এই সুন্দর দিনটারও মৃত্যু আসন্ন। ফর দাউ মাস্ট ডাই, এই দিনটাকেও মরে যেতে হবে। কাজেই বোঝা গেল যে ফার্স্ট স্ট্যাঞ্জাতে খুব সহজভাবে কবি যেটা বোঝাতে চাইছেন যে দিন যেটা অত্যন্ত সুন্দর, যেটা অত্যন্ত উজ্জ্বল, যার মধ্যে প্রাণ প্রাচুর্য বা ভাইটালিটি লক্ষ্য করা যায়, সেই দিনের একটা সার্টেন টাইমের পরে পরিসমাপ্তি হতে বাধ্য। এবং আকাশের চোখ থেকে জল বা শিশির বা ডিউ সে এই দিনের সমাপ্তি ঘোষণা করে। যখন এই ডিউ পড়ে বা এই শিশির পড়ে, তখন আমরা জানি যে সূর্য অস্ত গেছে বা দিনেরও পরিসমাপ্তি ঘটেছে। এবং দিনের পরিসমাপ্তি ঘটেছে বলেই আকাশ আজ যন্ত্রণাদীর্ণ, এবং কারণ তার সন্তান দিন সে মারা গেছে এবং তার চোখ থেকে এক ফোঁটা করে জল নিচে ঝরে পড়ছে। দাউ মাস্ট ডাই, দাউ THOU, দাউ হচ্ছে আর্কেইক ফর্ম অফ ইউ। দাউ কথাটা হচ্ছে ইউ কথাটার প্রাচীন ব্যবহার, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মর্টাল ওয়ার্ল্ডে, এই ট্রানজিটরি ওয়ার্ল্ডে যে যত সুন্দরী হোক, যার যত ক্ষমতাই থাক, একটা আপনারা সার্টেন টাইম হি অর দ্যাট পার্টিকুলার থিং মাস্ট ডাই, প্রত্যেককেই মরে যেতে হয়। তুমি যত ক্ষমতাশালী হও, তুমি যত সুন্দরী হও, তোমার যত প্রভাব প্রতিপত্তিই থাকুক, একটা সার্টেন টাইমের পরে তোমাকে মরে যেতে হবে। কাজেই সূর্যে আলোয় আলোকিত দিন, যার এই সকালবেলাতে প্রবল প্রতাপ, প্রবল ক্ষমতা, তার ঔজ্জ্বল্যে চতুর্দিক ঝলঝল করছে, সেই উজ্জ্বল দিনটাকেও আফটার আ সার্টেন টাইম হোয়েন দ্য সান সেটস, তাকেও ঢলে পড়তে হয়, তাকেও খসে পড়তে হয়, তাকেও মৃত্যুর মুখে পড়তে হয়। আজকের দিনটা কালকে আর আসবে না, কালকে আবার একটা নতুন দিন, মানে আজকের দিনটার আজকেই মৃত্যু ঘটছে। এবং সেই মৃত্যুটা এই উপর থেকে শিশির ঝরে ঝরে যখন পড়ছে, তখন আমরা বুঝতে পারছি দিনের মৃত্যু ঘটেছে। এইখানেতে সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন, একটা ঝংকার, একটা রেজোনেন্স প্রথম থেকেই রয়েছে। দেখুন, সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, ওকে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। এরপরে ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই, দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ মেটাফোর, ইনফ্যাক্ট দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ কনসিট। এটাই একটা কনসিট বা ফার ফেচেড মেটাফোর, দ্যাট ইজ কনসিট। সুইট ডে, দিনকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? দিনকে তুলনা করা হচ্ছে দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই, এই পৃথিবী এবং আকাশের বিবাহের ফলে উৎপন্ন সন্তান হচ্ছে সুইট ডে। একটা পুরুষ এবং নারীর মধ্যে বিবাহ হলে তাদের মাধ্যমে সন্তানের জন্ম হয়। সেই জিনিসটাকে, সেই দূরের জিনিসটাকে কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই। সো সুইট ডে ইজ নাথিং বাট দ্য অফস্প্রিং। সুইট ডেটার কিছুই না, একটা সন্তান। কার সন্তান? সুইট ডে কিসের মাধ্যমে জন্ম হচ্ছে? দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই। আর্থ অ্যান্ড স্কাইয়ের বিবাহের মাধ্যমে এই সুইট ডের জন্ম। যেমনভাবে একটা পুরুষ এবং নারীর বিবাহের মাধ্যমে সন্তানের জন্ম হয়, সেই একইভাবে সুইট ডের জন্ম হচ্ছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ আ মেটাফোর। ওকে, এই কবিতাটা মেটাফিজিক্যাল পোয়েট্রির থেকেও আরও বেশি পাঠকের কাছে পরিচিত ডাইডাকটিক বা ক্রিশ্চিয়ান পোয়েট্রি বলে। তা ক্রিশ্চিয়ান পোয়েট্রির থিম কোথায়? এই প্রথম 4টে লাইনের মধ্যে একটা ক্রিশ্চিয়ান এলিমেন্টও দেওয়া আছে। এই যে সুইট ডের মৃত্যু হচ্ছে, হোয়াই, কেন সুইট ডের মৃত্যু হচ্ছে? বিকজ সুইট ডে আর কিছুই না, এটা হচ্ছে
ইনোসেন্সের হত্যা, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্ম। সুইট ডে একটা জন্ম, সেটা কি? সেটা হচ্ছে একটা পুরুষ এবং একটা নারী যখন তাদের বিবাহ হয় না, তারা, কবি ধরছেন তারা ইনোসেন্স থাকে, রিলিজিয়ান ধরছে তারা ইনোসেন্স থাকে, তাদের মধ্যে একটা অপাববিদ্ধতা থাকে। কিন্তু সেই অপাববিদ্ধ পুরুষ এবং নারী যখন বিবাহ করছে, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এবং সেই এক্সপিরিয়েন্সের ফল হচ্ছে তার সন্তান। এবং যেহেতু এই ইনোসেন্ট স্ত্রী এবং পুরুষ এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, এক্সপিরিয়েন্সের সবথেকে বড় অভিশাপ সেটা হচ্ছে মৃত্যু। এবং সেই জন্য যেহেতু তারা বিবাহ করছে, সেই জন্য এই সুইট ডেকে অবশ্যই মরতে হবে। সুইট ডে আর্থ অ্যান্ড স্কাইয়ের বিবাহ পরবর্তী সন্তান না হতো, হয়তো সুইট ডেকে মরতে হতো না। কিন্তু সুইট ডে সে আর্থ অ্যান্ড স্কাইয়ের সন্তান। আর্থ অ্যান্ড স্কাই তাদের ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এবং সেই এক্সপিরিয়েন্সের ফসল হচ্ছে সুইট ডে। অ্যান্ড দ্যাটস ওয়াই সুইট ডে মাস্ট ডাই। তার মধ্যে আর পবিত্রতা নাই। সে সুন্দর হতে পারে, সে দেখতে ভালো হতে পারে, তার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু এই ওয়ার্ল্ডেতে টিকে থাকার জন্য যেটা দরকার, ভার্চুয়াস সোল, একটা পবিত্র আত্মা। সুইট ডের মধ্যে সেই পবিত্র আত্মাটা নেই, কারণ সে অলরেডি এক্সপিরিয়েন্সেরই ফসল। ওকে, যে এইটা একটা খ্রিস্টান এলিমেন্ট এই কবিতার প্রথমেই আমরা পাচ্ছি। আমি এই কবিতাটা ইনফ্যাক্ট এই কারণে পড়াছিলাম যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কেউ আলোচনা করে না। এটাকে কেন খ্রিস্টান পোয়েট্রি বলা হচ্ছে, এটাকে কেন ডাইরেক্টিক পোয়েট্রি বলা হচ্ছে, সেই সমস্ত শুধুমাত্র মেটাফিজিক্যাল নিয়ে বললেই তো হবে না, সেই সমস্ত থিমগুলোকেও ইলাবোরেট করতে হবে। তার কারণ শর্ট প্রশ্ন কীরকমভাবে আসে সেটা যারা এই ধরনের পরীক্ষাতে, মানে এই ধরনের পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত, তারাই জানেন যে কীরকম বিটকেলে শর্ট প্রশ্নকে তৈরি করা যায়। চলুন এবার সেকেন্ড কোয়ার্ট্রেনে আসি, বা সেকেন্ড স্ট্যাঞ্জাতে। সুইট রোজ হুজ হিউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ বিটস দ্য র্যাশ গেজার্স ওয়াইফ ইজ আই, দাই রুট ইজ এভার ইন ইটস গ্রেভ অ্যান্ড দাউ মাস্ট ডাই। সুইট রোজ, সুন্দর গোলাপ, মিষ্টি গোলাপ, হুজ হিউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ, যার হিউ মিন্স কালার, এই সুন্দর গোলাপের যে রং উজ্জ্বল লাল বর্ণ, অ্যাংরি অ্যান্ড ব্রেভ, লাল হচ্ছে কিসের প্রতীক? তারুণ্যের প্রতীক, ভাইটালিটির প্রতীক এবং সাহসিকতার প্রতীক। এই সুন্দর গোলাপ, যার হিউ বা যার কালার, সেই কালারটা একটা তারুণ্য, একটা ভাইটালিটি, একটা ব্রেভনেস বা সাহসিকতাকে প্রমাণ করছে। এবং মাঝে মাঝে ওই যে উজ্জ্বল লাল বর্ণ, সেটা যেন অ্যাঙ্গার মানে সোসাইটির সঙ্গে লড়ার তার ক্ষমতা। অ্যাঙ্গার কোনো খারাপ অর্থ না, অ্যাঙ্গার মিন্স তার সেই ভাইটালিটি রয়েছে সোসাইটির বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূর করে দেওয়ার। সেই অ্যাংরিনেসটা এই সুইট রোজের মধ্যে আছে। সুইট রোজের যে কালার, রেড ইন কালার, এই কালারটা একই সঙ্গে তার অ্যাংরিনেস বা অ্যাঙ্গার, তার ভাইটালিটি, তার ব্রেভনেস, সব কিছুরই প্রমাণ। বিটস দ্য র্যাশ গেজার্স ওয়াইফ ইজ আই, সেই তীব্র রং যারা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তাদের চোখকে ধাঁধিয়ে দেয়। এইটাকে অনেকেই ভুলভাবে ইন্টারপ্রেট করেন, এই ইন্টারপ্রিটেশনটা একটুখানি ভালো করে মনে রাখবেন। বিটস দ্য র্যাশ গেজার্স ওয়াইফ ইজ আই মানে হচ্ছে যে সমস্ত অনলুকার্স, যারা এই লাল রঙের গোলাপটাকে দেখেন, তাদের চোখকে সেই লাল রং, সেই রঙের ঔজ্জ্বল্য, সেই রঙের যে ব্রেভনেস, বোল্ডনেস, সেটা তাদের চোখকে ধাঁধিয়ে দেয়। এবং শুধুমাত্র ধাঁধিয়ে দেয় না, এত তীব্র উজ্জ্বল লাল রঙেতে আমরা দেখি তাদের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে, মানে তারা চোখ কচলাতে বাধ্য হয়। এত তীব্র উজ্জ্বল লাল রং দেখে এই ক্রিমসন কালার তাদের চোখ থেকে জল এনে দেয়, তারা একদৃষ্টে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। সেই মানে এই গোলাপের মধ্যে এত বোল্ডনেস এবং এত সেন্সুয়াসনেস, গোলাপ হচ্ছে সেন্সুয়ালিটির প্রতীক, সেই সেন্সুয়াসনেস, সেই বোল্ডনেস। গেজার্স ওয়াইফ ইজ আই, র্যাশ গেজার মানে যারা পথ চলতি লোক, র্যাশ গেজার হচ্ছে যারা পথ চলতি
দেখে ফেললো, সেই পথ চলতি লোক যদি সেই গোলাপের লাল রঙের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখ ধাঁধিয়ে যায় এবং কিছুক্ষণ পরে আমরা দেখছি তাদের চোখ কচলাতে বাধ্য হচ্ছে, তাদের চোখ থেকে জল পড়ছে, তাদের চোখ ওই তীব্র উজ্জ্বল লাল রঙটাকে নিতে পারছে না। তার মানে গোলাপেরও একটা অসাধারণ ভাইটালিটি রয়েছে। যতই অসাধারণ ভাইটালিটি থাক, দাই রুট ইজ এভার ইন ইটস গ্রেভ অ্যান্ড দাউ মাস্ট ডাই, তোমার শিকড়েতেই মৃত্যু লুকিয়ে আছে, তোমাকেও মরতে হবে। তুমি যতই উজ্জ্বল লাল রং হও, তোমার ঔজ্জ্বল্য, তোমার তীব্রতা যতই অন্য লোকের চোখে জল এনে দিক, অন্য লোককে হতচকিত করে দিক, তার চোখ ধাঁধিয়ে দিক, তোমারও মৃত্যু নিশ্চিত। কারণ দাই রুট ইজ এভার ইন ইটস গ্রেভ, তোমার যে শিকড় সেটা ওই মৃত্যুর সঙ্গেই সম্পৃক্ত। তোমার শিকড় মাটিতে আছে, আর এই মাটিতে যাই জন্মায় তাকেই মরতে হয়। তোমার শিকড় মাটিতে আছে, অ্যান্ড দাউ মাস্ট ডাই, এবং তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এখানে দেখুন ফার্স্ট কোয়ার্ট্রেন এবং সেকেন্ড কোয়ার্ট্রেন এবং থার্ড কোয়ার্ট্রেনেও আমরা দেখব যে দেয়ার ইজ এ কাইন্ড অফ রিফ্রেন, বারবার করে একটা জিনিসকে রিপিট করা হচ্ছে। ফার্স্ট কোয়ার্ট্রেনের লাস্ট লাইন কি বলছে? ফর দাউ মাস্ট ডাই, তোমাকে মরতে হবে। সেকেন্ড কোয়ার্ট্রেনেরও যেটা লাস্ট লাইন সেটাও অ্যান্ড দাউ মাস্ট ডাই, আপনাকে বা তোমাকে মরতে হবে। এবং থার্ড কোয়ার্ট্রেনেও অ্যান্ড অল মাস্ট ডাই, প্রত্যেককেই মরতে হবে। এই যে রিপিটেশন, এই রিপিটেশনটার মাধ্যমে লাস্টে যে কোয়ার্ট্রেনটা সেখানে এই রিফ্রেনটা নেই বা রিপিটেশনটা নেই, কিন্তু এই যে তিনটে স্ট্যাঞ্জাতে এই রিপিটেশন মাধ্যমে আমাদেরকে জর্জ হারবার্ট এই সত্যটাকে বারবার করে তিনি যেন হাতুড়ির ঘা মেরে মেরে আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে ইন দিস ট্রানজিটরি ওয়ার্ল্ড উই মাস্ট ডাই, এই পৃথিবীতে আমাদেরকে মরতেই হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ওকে, কাজেই সেই জিনিসটাকেই বারবার করে রিপিট করা হচ্ছে। এবং যখনই কোনো জিনিসকে রিপিট করা হয়, যখন টিচাররা কোনো জিনিসকে রিপিট করেন, তার কারণ কি? সেই জায়গাটার ইম্পর্টেন্স বেশি, তাই তিনি বারবার করে রিপিট করার মাধ্যমে ছাত্রদের কানে বা মাথাতে সেই জিনিসটাকে ঢোকাবার চেষ্টা করছেন। রিপিটেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কবিদের জন্য, বিশেষ করে ক্রিশ্চিয়ান পোয়েট বা ডাইডাক্টিক পোয়েটদের জন্য রিপিটেশনটা ভেরি একটা পাওয়ারফুল। এই রিলিজিয়াস পোয়েট বা ডাইডাক্টিক পোয়েট বা ক্রিশ্চিয়ান পোয়েটরা পার্টিকুলার কোনো থিমকে বারবার করে রিপিট করার মাধ্যমে বা হাতুড়ির ঘা মারার মাধ্যমে তাদের যারা পাঠক তাদের মাথাতে ঢোকাতে চাইছেন। এবং হারবার্ট এখানে ঢোকাতে চাইছেন যে এভরি বিউটিফুল অবজেক্ট, এভরি পাওয়ারফুল অবজেক্ট মাস্ট ডাই। আচ্ছা, এখানেতে আর একটা জিনিস বলে নিই, এই যে সুইট রোজ হুজ হিউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ, এটা একটা ভিজুয়াল ইমেজারি। এইটা বলার মাধ্যমেই সুইট রোজ, লাল রঙের একটা গোলাপের ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। এই যে ভিজুয়াল ইমেজারি, এই ডাইডাক্টিক পোয়েটদের এটাও কিন্তু একটা অত্যাশ্চর্য কোয়ালিটি। কোনো জিনিসকে মাইন্ড সাইতে, মানে কোনো একটা কবিতার মাধ্যমে কোনো একটা জিনিসকে আমরা আমাদের চোখের সামনে, মানে কল্পনার চোখের সামনে যেন দেখতে পাই, এটা একটা ভিজুয়াল ইমেজারি। ওকে, আচ্ছা, এটা বলতে বলতেই আমি যেটা ফার্স্ট কোয়ার্ট্রেনের যেটা থার্ড লাইন, সেখানেও একটা ফিগার অফ স্পিচ রয়েছে, সেটা বলতে ভুলে গেছি। দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট, দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট, এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। কারণ এটা প্রাণহীনে প্রাণ দেওয়া হচ্ছে, সে যেন কাঁদছে, এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। ওকে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এরপরে থার্ড স্ট্যাঞ্জায় যাই। সুইট স্প্রিং ফুল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস, এ বক্স ওয়ার সুইটস কম্প্যাক্টেড লাই, মাই মিউজিক শোজ ইয়ে হ্যাভ ইয়োর ক্লোজেস অ্যান্ড অল মাস্ট ডাই। সুইট স্প্রিং, সুন্দর বসন্ত, ঋতুরাজ বসন্ত, যে বসন্ত একাধিক রং বেরঙের ফুল এবং সুমিষ্ট ফলের দ্বারা পরিপূর্ণ, সেই সুমিষ্ট বসন্ত, ফুল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস, সেই ঋতুরাজ বসন্ত যে সুন্দর সুন্দর দিন আর সুন্দর সুন্দর ফুলের দ্বারা পরিপূর্ণ, এ যেন একটা বক্স, এ যেন একটা বাক্স, হোয়ার সুইটস কম্প্যাক্টেড লাই, যেখানে বিভিন্ন রকমের মিষ্টিকে একত্রে সঞ্চয় করে রাখা আছে। ঋতুরাজ বসন্ত, কম্প্যারিজনটা বুঝুন, এখানেও একটা কম্প্যারিজন কিন্তু ড্র করা হয়। এই যে কম্প্যারিজনটা কি, যে সুইট স্প্রিং, সুন্দর বা সুমিষ্ট বসন্ত, সেই বসন্তটা কি? এই বসন্তটার কিছুই না, সে একাধিক সুন্দর দিন আর একাধিক রং বেরঙের
ফুলের সৌন্দর্যের একটা পূর্ণতার প্রকাশ হচ্ছে এই স্প্রিং বা বসন্ত। সেই সুইট স্প্রিং যেটা ফুল অফ সুইট ডেজ, যা সুমিষ্ট দিন, এবং রোজেস, রং বেরঙের ফুল, রোজেস এখানে বিভিন্ন রকম ফুল, রং বেরঙের ফুল, বিভিন্ন রকম ফল, তাদের সমস্ত কিছুর একটা সামগ্রিক প্রেজেন্টেশনই হচ্ছে এই ঋতুরাজ বসন্ত। এই যেন এ বক্স হোয়ার সুইটস কম্প্যাক্টেড লাইট, এটাও একটু দেখুন কেমন ফার-ফেচেড ইমেজারি, ফার-ফেচেড মেটাফোর যেটা, সেটা এখানেও একটা ড্র করা হচ্ছে যে এটা যেন সেই বাচ্চাদেরকে এখন যে গিফট বক্সগুলো দেওয়া হয়, একটা বাক্সের মধ্যে একাধিক রকম বিভিন্ন কালারের এবং বিভিন্ন টেস্টের চকলেটকে, অ্যাসর্টেড চকলেটস, তাদেরকে একসঙ্গে রেখে এই যে আমরা র্যাপ প্যাক করে গিফট বক্স দিই, ঠিক বসন্তও যেন একটা গিফট বক্স। সেই বক্সের ভেতরে বিভিন্ন সুন্দর সুন্দর দিন এবং বিভিন্ন সুন্দর ফুল, তাদের সৌন্দর্য, তাদের মাদকতা সব যেন একসঙ্গে সেই বক্সের মধ্যে প্যাক করে বসন্ত রূপে উপহার দেওয়া হচ্ছে মানুষজনকে। মাই মিউজিক শোজ ইয়ে হ্যাভ ইয়োর ক্লোজেস অ্যান্ড অল মাস্ট ডাই। আমার এই মিউজিক, আমার এই কবিতা জানাচ্ছে that you have your clauses. ye have means you have, এটাও একটা আর্কেইক ইউজ। আমার এই কবিতা বা আমার এই লাইন জানাচ্ছে যে তোমারও সমাপ্তি আছে, কারণ এর আগে ছিল ফর দাউ মাস্ট ডাই, আর ফর দাউ মাস্ট ডাই এবার হচ্ছে ফর অল মাস্ট ডাই, কারণ সবাইকেই মরতে হয়। তো একটা ঋতু, একটা দিন বা একটা গোলাপ না, সে একাধিক দিন একাধিক গোলাপের একটা পরিপূর্ণ প্রকাশ বসন্ত, কিন্তু সেই বসন্তকেও মরে যেতে হয়। এবং কীভাবে বুঝবে যে বসন্ত মরে গেছে? বসন্ত তো একটা সেন্সারি এক্সপিরিয়েন্স, একটা ঋতু, সেটাকে বুঝবে কি করে? মাই মিউজিক, আমার এই যে মিউজিক, আমার এই যে সঙ্গীত, আমার সঙ্গীত মিন্স মাই রাইটিং, আমার রাইটিংটা কিছুই না, আমার রাইটিংটা হচ্ছে একটা সত্যের প্রকাশ। আমার রাইটিং ইজ নাথিং বাট দ্য ট্রু ফ্যাক্ট। আমি একটা বাস্তবকে তুলে ধরছি। কি তুলে ধরছি? মাই মিউজিক শোজ ইয়ে হ্যাভ ইয়োর ক্লোজেস অ্যান্ড অল মাস্ট ডাই। আমার এই লেখনী বা আমার এই কবিতা জানাচ্ছে তোমারও বিনাশ আছে, তার কারণ গোটা পৃথিবীর সমস্ত জিনিসের বিনাশ আছে। সো তিনটে স্ট্যান্ডাতে কবি একটা নির্দিষ্ট আর্গুমেন্টকে আমাদের সামনে প্রেজেন্ট করছেন। কি সেই আর্গুমেন্ট? তিনি বিভিন্ন রকম কনসেপ্টের মাধ্যমে সেই আর্গুমেন্টটাকে প্রেজেন্ট করছেন। ইচ অ্যান্ড এভরিথিং ইন দিস মর্টাল ওয়ার্ল্ড ইজ ভেরি মাচ টেম্পোরারি অর ট্রানজিয়েন্ট, ইচ হ্যাজ ইটস লিমিটেড লাইফ স্প্যান। প্রত্যেকটির একটি নির্দিষ্ট জীবনকালই আছে। সারা জীবন বা পার্মানেন্ট হওয়া কোনো মর্টাল জিনিসের পক্ষে সম্ভব। এই তিনটে কোয়ার্টারের মাধ্যমে এই আর্গুমেন্টটাকে কবি প্রেজেন্ট করলো। এরপরে কামস দ্য কনক্লুশন, এরপরে যে ফোর্থ কোয়ার্টার, সেখানে কবি অন্য একটি ধারণা আমাদের সামনে তুলে ধরছেন। কি সেই ধারণা? অনলি এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল লাইক সিজন টিম্বার নেভার গিভস, বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল দেন চিপলি লিভস। অসাধারণ চারটে লাইন। কি বলছেন? অনলি এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, একমাত্র একটা সুন্দর পবিত্র আত্মা, একটা সুন্দর পবিত্র আত্মা, লাইক সিজন টিম্বার নেভার গিভ, যে কিনা সেই সিজন হয়ে যাওয়া টিম্বার বা কাঠ, গাছের কাঠ যেগুলোকে কাটার পরে দীর্ঘদিন ধরে উন্মুক্ত আবহাওয়ায় ফেলে রাখা হয় যাতে তাকে সেগুলো সিজন হয়, এবং সিজন কাঠেতে ফাঁপ হয় না এবং সিজন কাঠ শক্ত হয়, সিজন কাঠ চিরস্থায়ী। আমরা সিজন কাঠ বলতে বুঝি সেই কাঠ যে সমস্ত রকম প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ, মানে এই সেই কাঠেতে ঘুণ ধরা বা পোকায় কাটা, এই সমস্ত জিনিস থেকে সে নিজেকে প্রতিরোধ করতে পারবে। দ্যাট ইজ কল্ড সিজন টিম্বার। একটা ভার্চুয়াস সোল, একটা পবিত্র আত্মা, সে যেন একটা সিজন টিম্বার। এটাও একটা কিন্তু মেটাফোর। সিজন টিম্বার ক্যান উইথস্ট্যান্ড বার্ন। একটা সিজন টিম্বার, তাকে পোড়ানো যায় না। একটা সিজন টিম্বার, তাকে ধ্বংস করা যায় না। ধ্বংস করা যায়, পোড়ানো যায়, কিন্তু কবি এখানে মেটাফরিক্যালি বলার চেষ্টা করছেন যে একটা যদি সাধারণ যে নর্মাল কাঠ, নর্মাল ম্যান, তারা মরে যাবে, নর্মাল কাঠ পুড়ে যাবে, সিজন টিম্বার সেও
মানে কবি ধরে নিচ্ছেন যে সিজন টিম্বার তাকে এমনি সাদামাটা কোনো ঘটনা তাকে নষ্ট করতে পারবে না, সে সমস্ত ঘুম থেকে নিজেকে রক্ষা করতে পারবে। ঠিক তেমনি ভার্চুয়াস সোল ক্যান উইথস্ট্যান্ড দ্য র্যাভেজেস অফ টাইম, যারা পবিত্র আত্মা সেই এই সময়ের এই কষাঘাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। অনলি এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল লাইক সিজন টিম্বার নেভার গিভস মানে নেভার গিভ আপ, যে কোনো কিছুতেই নিজের সংগ্রামের ক্ষেত্র ছাড়ে না। বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল্ড দেন চিপলি লিভ, যখন গোটা পৃথিবী সমস্ত কিছু কয়লায় পরিণত হয়, গোটা পৃথিবী কয়লায় পরিণত হওয়া মানে হচ্ছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং মরে যাবে এবং মরে পুড়ে ছারখার হয়ে যাবে, দেন চিপলি লিভস, তখনও সে বেঁচে থাকবে। এটা একটা এপিগ্রামের উদাহরণ। বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল্ড দেন চিপলি লিভস, গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষজন, সমস্ত অর্থ, ক্ষমতা, সমস্ত সৌন্দর্য সব যখন ধ্বংস হয়ে যাবে, তখন টিকে থাকবে কে? অনলি এ ভার্চুয়াস সোল can withstand the ravages of time. Only a virtuous soul can withstand the lashes of time. Only a virtuous soul has the ability to be a permanent object in this mortal world. একটা পবিত্র আত্মার কোনো ধ্বংস নেই, সে অমর, সে অবিনশ্বর। পবিত্র আত্মাই পারে সমস্ত রকম প্রতিকূলতা, এই সময়ের প্রতিকূলতা, এই সিজন বা এই সমস্ত আবহাওয়ার প্রতিকূলতা, সমস্ত প্রতিকূলতাকে জয় করে নিজেকে পার্মানেন্ট বা চিরস্থায়ী করা। সো ইউ মাস্ট হ্যাভ আ ভার্চুয়াস সোল টু বি এ পার্মানেন্ট অবজেক্ট ইন দিস মর্টাল ওয়ার্ল্ড। যদি এই মর্ত পৃথিবীতে নিজেকে চিরস্থায়ী করতে হয়, যদি এই মর্ত পৃথিবীতে নিজেকে অমর করতে হয়, যদি এই মর্ত পৃথিবীতে নিজের নামকে স্বর্ণাক্ষরে লিখতে হয়, ইউ মাস্ট বি এ ভার্চুয়াস সোল। তোমাকে একটা পবিত্র আত্মা হতে হবে। সামাজিক সমস্ত লোভ লালসাকে পরিত্যাগ করে ভগবান বা গড তার উদ্দেশ্যে নিজের জীবনকে সঁপে দেওয়ার মাধ্যমেই তুমি এই মর্টাল ওয়ার্ল্ডে ইউ ক্যান বি ইমর্টাল। যদি তোমার আত্মা পরিশুদ্ধ হয়, যদি তোমার আত্মা এই মর্ত পৃথিবীতেও একটা অন্য জগৎকে খুঁজে পায়, তবেই তুমি চিরস্থায়ী হবে, তবেই তোমার নাম পার্মানেন্ট হবে। ঠিক যেমন যীশু খ্রিস্টের বডি ধ্বংস হয়ে গেছে, কিন্তু যিশুর যে আত্মা, মানে সেই যে স্পিরিট, সেই যে ক্রিশ্চিয়ানিটি, সেটা এখনও ইনট্যাক্ট রয়েছে, কারণ যিশুর আত্মা পবিত্র আত্মা। যীশু খ্রিস্ট অ্যাজ এ ম্যান মরে গেছে, তার আইডিয়াস, তার নাম চিরস্থায়ী হয়েছে। দিস ইজ আ ক্রিশ্চিয়ান পোয়েম। এই ক্রিশ্চিয়ান এলিমেন্টটা এই কবিতার মাধ্যমে প্রেজেন্ট করা হচ্ছে যে বি আ ম্যান লাইক জিসাস, নট জিসাস, বি এ ফলোয়ার অফ যীশু খ্রিস্টকে ফলো করো, তার মতো পবিত্র হওয়ার চেষ্টা করো। হে মানব, তোমারও একদিন মুক্তি ঘটবে, তোমারও আত্মা সে সুপ্রিম বা পরম প্রভুকে অ্যাচিভ করবে। যাই হোক, এটা হলো জর্জ হারবার্টের ভার্চু কবিতা এবং কবিতার বঙ্গানুবাদ। আমি কবিতাটা পড়িয়ে দিলাম। ছোট ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু বলতে বলতে একটু বড়ই হয়ে গেল। শুনে নেবেন, কারণ ভার্চু থেকে 1 নম্বর আসে এবং ভার্চু খুব সোজা মনে হয়, সোজা অবশ্যই, কিন্তু তার মধ্যে যে সমস্ত ইমেজ সিম্বল বা যে সমস্ত কনসেপ্টের ব্যবহার আছে, সেগুলো একটু বেশ ভালো করে বুঝে নেওয়ার। এবং এই যে ক্রিশ্চান এলিমেন্ট, এই যে ডাইরেক্টিক থিম এবং এই যে রিলিজিয়াস এলিমেন্ট, এই ব্যাপারটা কিন্তু ভার্চুর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। পড়া কেমন লাগছে জানান, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আপনাদের কাজেই লাগবে। আর আমি দেখছি এরপরে আপনাদের ওই শর্ট স্টোরি, নভেল, ওই সবগুলোকেও দেখছি যদি পড়িয়ে দেওয়া যায়। ওকে, দেখা হবে অন্য টিউটোরিয়ালে।